গুড মর্নিং সবাইকে। আমি চলে এসেছি তোমাদের জয়িতা ম্যাডাম ইকোনমিক্সের সেকেন্ড ক্লাসটা নিতে। এর আগের দিন তোমাদের সাথে যেরকম কথা হয়েছিল যে আমি প্রত্যেক দিনই সপ্তাহে 2টো করে ক্লাস নেবো, আর যদি সেক্ষেত্রে ক্লাস না হয় তোমাদের কাছে নোটিফিকেশনস যাবে। সুতরাং তোমরা একটুখানি প্রিপেয়ার থাকবে যে ইকোনমিক্সের ক্লাস অ্যাটলিস্ট সপ্তাহে একটা তো হবেই। তো আজকে আমরা মোটামুটি আমরা যে সেশনটা স্টার্ট করেছি আমাদের এই মানে এই পোর্শনটাতে, সেটা WBCS এর প্রিলিমসের এক্সামকে মাথায় রেখে। সুতরাং WBCS প্রিলিমসের একদম ফান্ডামেন্টাল জিনিসগুলো, ফান্ডামেন্টাল জায়গাগুলোই আমরা এখানে আলোচনা করব। চলো আমরা তাহলে আজকের ক্লাসটা শুরু করি, কেমন? ক্লাসটা শুরু করার আগে প্রত্যেক দিনের মতো তোমাদের আরেকবার বলে দিই যে তোমরা যদি রাইস এডুকেশনসের অনলাইন প্ল্যাটফর্মকে অ্যাক্সেস করতে চাও তাহলে তোমরা তলায় দেওয়া এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো, এবং এখানেতে রাইস এডুকেশনের প্ল্যাটফর্মে তোমরা WBCS থেকে, ব্যাংকিং থেকে, SSC সমস্ত ধরনের পরীক্ষার জন্যই প্রিপারেশন নিতে পারবে। সুতরাং যারা মনে করছো বাড়ি বসে একটুখানি প্রিপারেশন স্টার্ট করতে চাইছো তাদেরকে বলবো যে তারা এই নাম্বারটাতে যোগাযোগ করো, এবং এই নাম্বারটাতেই তোমাদের যা কোয়ারি থাকবে, তোমাদের যা ইন্টারেস্ট এরিয়া থাকবে, প্রশ্ন থাকবে, সেগুলোকে একটু জেনে নাও। চলো আজকে আমরা এর আগের দিনের সেশনেতেও আমরা স্টার্ট করেছি সেটা হচ্ছে MCQ ডিসকাশন। তো এর আগের দিন আমরা ইকোনমিক্সের একদম ফান্ডামেন্টাল জায়গার ওপর থেকে কোয়েশ্চেন করেছিলাম। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং। চলে এসি ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংয়ের প্রথম প্রশ্নে। দেখতে পাচ্ছ এখানে বলেছে ন্যাশনাল ইনকাম মিনস, 4খানা অপশনস দেওয়া রয়েছে, 4টে অপশনসের মধ্যে থেকে আমাদের উত্তর নিতে হবে। চলো একটুখানি কোয়েশ্চেন্সটা পড়া যাক। চল বলছে যে ন্যাশনাল ইনকাম মিনস, ন্যাশনাল ইনকাম বলতে কাকে বোঝায় সেটা হচ্ছে প্রশ্ন। প্রথম অপশনসে বলছে টোটাল ইনকাম অফ দ্য গভর্নমেন্ট। ন্যাশনাল ইনকাম কথাটা মানে হচ্ছে একটা দেশের ইনকাম, দেশের সরকারের ইনকাম নয়। টোটাল ইনকাম অফ দ্য কান্ট্রি ইনক্লুডিং ইম্পোর্টস, অর্থাৎ একটা দেশের ইনকাম কিন্তু সেটা দেশের বাইরে। ইম্পোর্ট মানে কি? ইম্পোর্ট মানে দেশের বাইরে থেকে যে জিনিসটা আমাদের দেশে ঢুকছে সেটাকে আমরা ন্যাশনাল ইনকামের পার্ট ধরতে পারি না, তার কারণ সেটা আমাদের দেশের মধ্যে তৈরি হচ্ছে না বা দেশের ন্যাশনাল মানে কান্ট্রির ইনকাম নয়। সিতে বলেছে টোটাল ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন আ কান্ট্রি ইন 1 year। ডিতে বলছে টোটাল ভ্যালু অফ অল গুডস প্রডিউসড ইনক্লুডিং ইন্টারমিডিয়েট গুডস। এক্ষেত্রে মনে রাখবে ইন্টারমিডিয়েট গুডসকে যদি আমরা ন্যাশনাল ইনকামের মধ্যে আরেকবার করে কনসিডার করি অ্যালং উইথ দ্য ফাইনাল প্রোডাকশন, ফাইনাল প্রডিউস গুড, তাহলে কিন্তু ডাবল কাউন্টিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ একটা দেশেতে ধরা যাক উইট তৈরি হলো, উইট থেকে ফ্লাওয়ার তৈরি হলো, এবং ফ্লাওয়ার থেকে ব্রেড তৈরি হলো। ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের সময় ধরা যাক আমরা ব্রেডের ভ্যালু 20 রুপিজের সাথে আবার ফ্লাওয়ারের ভ্যালু 15 রুপিজও সঙ্গে নিলাম, তাহলে কিন্তু বিষয়টায় ডাবল কাউন্টিং এসে যাবে। আমাদেরকে শুধুমাত্র ব্রেডের ভ্যালুটা নিতে হবে, তার কারণ ফ্লাওয়ার থেকেই ব্রেড পাওয়া যাচ্ছে। সুতরাং ফ্লাওয়ারের ভ্যালুকে যদি আমরা নিই তাহলে ফ্লাওয়ারের ভ্যালুটা ব্রেডের ভিতরে একবার আর ফ্লাওয়ার ইন্ডিভিজুয়ালি একবার, দুবার কাউন্ট হয়ে যাচ্ছে। সুতরাং অপশন ডিটাও হচ্ছে না। তার মানে এখানে যে 4খানা অপশনস রয়েছে তার মধ্যে সব থেকে সুইটেবল যে অপশনসটা সেটা হলো টোটাল ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। তার মানে ব্রেডের মতো ফাইনাল গুডটাকে সঙ্গে নিয়ে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে হবে। তারপরে বলছে দেখো প্রডিউসড ইন আ কান্ট্রি ইন 1 year। এক্ষেত্রে মনে রাখবে এই 1 yearটা আমরা আমাদের দেশের ফাইন্যান্সিয়াল ইয়ারটাকে কনসিডার করি, দ্যাট স্টার্টস ফ্রম 1st April টু 31st March। 1st April থেকে 31st March এই ডিউরেশনের মধ্যে যে ফাইনাল গুডসের প্রোডাকশন একটা দেশেতে হয় তার মানি ভ্যালুকে বা তার টোটাল ভ্যালুকেই আমরা বলবো ন্যাশনাল ইনকাম। সুতরাং এক্ষেত্রে দেখতে পাচ্ছ আমরা আনসার নিয়ে নিলাম অপশন সি। আনসার নিয়ে নিচ্ছি অপশন সি। ওকে, চলো চলে যাই এবার আমাদের পরবর্তী কোয়েশ্চেন।
দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেজার অফ ইকোনমিক ওয়েলফেয়ার, অর্থাৎ একটা দেশের ইকোনমিক ওয়েলফেয়ারকে মেজার করার জন্য আমরা কোনটা কনসিডার করব? অপশন এতে বলছে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, অপশন বিতে বলছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অপশন সিতে বলছে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, অপশন ডিতে বলছে গ্রস ন্যাশনাল ইনকাম। যখন আমরা একটা দেশের ওয়েলফেয়ারের কথা বলছি তখন এক্ষেত্রে অপশনস অনুযায়ী আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্টকে নেব না, রাদার আমরা এক্ষেত্রে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্টকে নেব, তার কারণ এটাই আমাদের দেশের ন্যাশনাল ইনকামকে রিপ্রেজেন্ট করবে। সেই কারণের জন্য এক্ষেত্রে অ্যাভেলেবল অপশনস থেকে আমরা অপশন সি কে নিয়ে নেব, যেটা এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট বলে পরিচিত, অর্থাৎ যেটা ন্যাশনাল ইনকামেরই একটা ফর্ম। এটা অ্যাকচুয়ালি তোমার ওয়েলফেয়ারের একটা ইন্ডিকেটর হিসেবে কনসিডার করা যেতে পারে। চলে যাই পরের কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেন যেটা দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ, ন্যাশনাল ইনকাম অ্যাট কনস্ট্যান্ট প্রাইস শোজ, অর্থাৎ ন্যাশনাল ইনকাম ধরা যাক মানে কনস্ট্যান্ট প্রাইসের এক্ষেত্রে দুটো কনসেপ্ট আছে। একটাকে আমরা বলে থাকি কারেন্ট প্রাইস, মানে আজকের দিনে যা জিনিসটার দাম সেই দামে যদি আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করি, তার মানে ধরা যাক 2025, এই 2025-এ জিনিসের দাম কত যাচ্ছে সেই 2025-এর প্রাইস লেভেলটাকে সঙ্গে নিয়ে তার সাথে যদি আমরা দেশের টোটাল আউটপুটকে মেজার করি তাহলে এই ইনকামটা বেরোবে ন্যাশনাল ইনকাম অ্যাট কারেন্ট প্রাইস, ন্যাশনাল ইনকাম অ্যাট কারেন্ট প্রাইস। ওকে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড ঠিক একইভাবে আমরা কনস্ট্যান্ট প্রাইস নিলাম, কনস্ট্যান্ট প্রাইস মানে এক্ষেত্রে দেখো প্রাইসটা 2025-এর আর আউটপুটটাও হবে 2025-এর, কিন্তু যখন আমাদের বলা হচ্ছে যে ন্যাশনাল ইনকাম অ্যাট কনস্ট্যান্ট প্রাইস, কনস্ট্যান্ট প্রাইস তার মানে হচ্ছে একটা প্রিভিয়াস বেস ইয়ারকে আমাদের এখানে কনসিডার করতে হবে এবং ওই বেস ইয়ারের রেসপেক্টে আমরা আজকের দিনে তৈরি আউটপুটটাকে মেজার করব। অর্থাৎ এক্ষেত্রে আমরা প্রাইস নিলাম ধরা যাক 2011-র বেস ইয়ার প্রাইস, এটাকে আমরা কনসিডার করছি অ্যাজ আওয়ার বেস ইয়ার। তাহলে 2011 বেস ইয়ার, সেই বেস ইয়ারের প্রাইসকে সঙ্গে নেব ইনটু আমরা আউটপুটকে সঙ্গে নেব এবং এই জায়গাটাতে মনে রাখবে আউটপুটটা হবে কারেন্ট ইয়ারের, অর্থাৎ অ্যাট প্রেজেন্ট কতটা প্রডিউস হলো সেটা মেজার হবে 2011-এর প্রাইসে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ন্যাশনাল ইনকাম অ্যাট কনস্ট্যান্ট প্রাইস বললে আমরা বেস ইয়ার প্রাইসে ইনকাম ক্যালকুলেট করব। তো সেক্ষেত্রে আশা করি বুঝতে পারছো, এবার প্রশ্নটার উত্তর করতে পারবে। ন্যাশনাল ইনকাম অ্যাট কনস্ট্যান্ট প্রাইস শোজ, কনস্ট্যান্ট প্রাইস মানে বেস ইয়ার প্রাইসে। অপশন এতে বলছে চেঞ্জ ইন প্রোডাকশন অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইসেস, নট এট অল। অপশন বিতে বলছে চেঞ্জ ইন অনলি প্রোডাকশন, চেঞ্জ ইন অনলি প্রাইস, নান অফ দিস। খেয়াল করে দেখো বেস ইয়ার প্রাইসে যখন আমাদের ক্যালকুলেশনসটা হবে তখন কিন্তু প্রাইসটা পাল্টাচ্ছে না, প্রাইসটাকে আমরা কনস্ট্যান্ট রাখছি, রাদার আমরা আউটপুট যেটা সেটাকে কারেন্ট ইয়ারের আউটপুট দিয়ে মাল্টিপ্লাই করছি। তো সেই কারণটার জন্য এক্ষেত্রে আমাদের চেঞ্জটা হয়ে যাচ্ছে শুধুমাত্র প্রোডাকশনের, যেহেতু এখানে বলেছে কনস্ট্যান্ট প্রাইস, প্রাইস উইল রিমেন কনস্ট্যান্ট, সেই কারণের জন্যই এক্ষেত্রে আনসার হয়ে গেল চেঞ্জ অনলি ইন প্রোডাকশন। চলে যাই এবার আমাদের 4 নম্বর কোয়েশ্চেনে। 4 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে? 4 নম্বর কোয়েশ্চেন বলছে which of the following is not included in the estimation of national income, which of the following is not included in estimation of national income। অর্থাৎ একটা দেশের ন্যাশনাল ইনকাম যখন মেজার করতে হবে, এটা আমি সবসময় বলে থাকি, মাথায় রাখবে, ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে ইনকাম হ্যাজ টু বি প্রডিউসড ইনকাম, উৎপাদনের মাধ্যমে, উৎপাদনের মাধ্যমে আয় হতে হবে, এমনি এমনি হলে হবে না। তাহলে তুমি এক্ষেত্রে খেয়াল করে দেখো, একটা সার্ভিস অফ আ টিচার, তাহলে সার্ভিস অফ আ টিচার তার মানে হচ্ছে সেখানে সার্ভিস প্রোডাকশন হলো, সো টিচারের সার্ভিস ইজ প্রডিউসড। একইভাবে ডক্টর, সে তার ডক্টরি নলেজ দিয়ে একটা পেশেন্টের ট্রিটমেন্ট করছে, এখানেও সে একটা সার্ভিসকে প্রডিউস করছে এবং সেটার এগেনস্টে সে ফিজ পাচ্ছে।
সিতে বলেছে সার্ভিস অফ আ হাউসওয়াইফ। তুমি খেয়াল করে দেখো, হাউসওয়াইফ বা হোম মেকার যারা হন বাড়িতে, সেক্ষেত্রে তারা একটা প্রাইসলেস সার্ভিস ফ্যামিলির জন্য দেন, কিন্তু সেটার জন্য তারা কোনো রকম পেমেন্ট পান না। তার মানে এই জায়গাটাতে যেটা হলো সেটা হচ্ছে প্রোডাকশন তো হলো, বাট নো পেমেন্ট। আর সার্ভিস অফ অ্যান ইঞ্জিনিয়ার অফকোর্স এই জায়গাটাতেও পেমেন্ট হবে। এক্ষেত্রে আমি বলবো যখন ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট হবে তখন এই তিনটে ক্রাইটেরিয়া মনে রাখতে হবে, যে প্রডিউসড হতে হবে, পেমেন্ট হতে হবে, আর রিপোর্টেড হতে হবে। কি কি বললাম? প্রডিউসড হতে হবে, পেমেন্ট হতে হবে, আর রিপোর্টেড হতে হবে। এই তিনটে ক্রাইটেরিয়া যখনই ফুলফিল হয় তখন সেই ইনকাম বা সেই অ্যাক্টিভিটি বা সেই রিপোর্টিংটাকে আমরা ন্যাশনাল ইনকাম হিসেবে কনসিডার করি। মাথায় রাখবে তিনটে ক্রাইটেরিয়াই কিন্তু ফুলফিল হতে হবে, তিনটে ক্রাইটেরিয়াই এখানে ফুলফিল হওয়া প্রয়োজন। চলে যাই এবার 5 নম্বর কোয়েশ্চেন। বলছে দ্য টার্ম ফ্যাক্টর কস্ট রেফার্স টু, দ্য টার্ম ফ্যাক্টর কস্ট, দ্য টার্ম ফ্যাক্টর কস্ট রেফার্স টু। অপশন এতে বলছে কস্ট অফ প্রোডাকশন ইনক্লুডিং ট্যাক্সেস, বিতে বলছে কস্ট অফ প্রোডাকশন এক্সক্লুডিং ট্যাক্সেস অ্যান্ড সাবসিডিজ, মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডিজ। এক্ষেত্রে আমি বলবো একদম সহজ করে জিনিসটা মনে রাখো, কোনো একটা জিনিস যখন উৎপাদন হয়, উৎপাদন করতে গেলে আমরা ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর অর্গানাইজেশন, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এই চারটে ফ্যাক্টরকে ব্যবহার করি। ন্যাচারালি এই চারটে ফ্যাক্টরকে আমরা পে করি। ল্যান্ডের জন্য আমরা পে করি রেন্ট, লেবারের জন্য আমরা পে করি ওয়েজেস, ক্যাপিটালের জন্য আমরা পে করি ইন্টারেস্ট, অর্গানাইজেশনের জন্য আমরা পে করি প্রফিট। এই চারটে খরচের মাধ্যমে আমরা যে কোনো জিনিস উৎপাদন করি। সুতরাং তুমি যেটাই বানাও না কেন, একটা সেফটি পিন বানাও, একটা জাহাজ বানাও, একটা সফটওয়্যার বানাও, যাই বানাবে তোমাকে এই চারটে ফ্যাক্টর ব্যবহার করতে হবে। সুতরাং যে কোনো জিনিস বানানোর জন্য যখন আমরা এই 4 ধরনের খরচকে এক্সপিরিয়েন্স করি, এই চারটে খরচকে আমরা বলে থাকি জিনিসটা উৎপাদনের খরচ তথা জিনিসটা উৎপাদনের ফ্যাক্টর কস্ট। এবার প্রশ্ন হচ্ছে জিনিসটাকে যখন আমরা বাজারে বিক্রি করব, বাজারে বিক্রির জন্য যে দামটা আমরা পাই সেই দামটাকে আমরা বলি মার্কেট প্রাইস। বাজারে বিক্রির দাম স্বাভাবিকভাবেই সেটাকে আমরা বলি মার্কেট প্রাইস। কিন্তু দেখা যায় যে কোনো একটা জিনিস বানাতে যত টাকা খরচা হলো সেটা কিন্তু ওই দামে বিক্রি হয় না, অর্থাৎ ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইস কখনো সেম হয় না। কেন না, ফ্যাক্টর কস্ট যেটা হয় সেই ফ্যাক্টর কস্ট এটার ওপরে সরকারের একটা জিএসটি চাপানো হয়, ইনডিরেক্ট ট্যাক্স চাপানো হয়। ট্যাক্সের অ্যামাউন্টটাকে যোগ যেমন করা হয় তেমনভাবে সরকার যদি কিছু সাবসিডি দেয় তখন আমাদের এই সাবসিডিটাকেও বিয়োগ করতে হয়। সুতরাং এই ট্যাক্স এবং সাবসিডির যোগ এবং বিয়োগের কারণেই জানবে ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইস কখনো সমান হতে পারবে না। যে কারণের জন্যই জিনিসটা বানানোর যা খরচ তার সাথে এই ট্যাক্স এবং সাবসিডির অ্যাডজাস্টমেন্টের পরে আমরা পাবো জিনিসটা বিক্রির দাম, অর্থাৎ মার্কেট প্রাইস। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। এবার চলে এসো প্রশ্নে। বলছে দ্য টার্ম ফ্যাক্টর কস্ট রেফার্স টু কস্ট অফ প্রোডাকশন এক্সক্লুডিং ট্যাক্সেস, তাই কি? আচ্ছা, বিতে বলেছে কস্ট অফ প্রোডাকশন এক্সক্লুডিং ট্যাক্সেস অ্যান্ড সাবসিডিজ। তুমি খেয়াল করে দেখো কস্ট অফ প্রোডাকশনের সাথে ফ্যাক্টর কস্ট মানে কি? ফ্যাক্টর কস্ট মানে আমাদের এখানে যেটা বলছে অর্থাৎ জিনিসটা বানানোর খরচ। এবার তুমি একটুখানি ইকুয়েশনটার দিকে তাকিয়ে দেখো তো, কস্ট অফ প্রোডাকশন এক্সক্লুডিং ট্যাক্স অ্যান্ড সাবসিডিজ, তাই কি? আমরা ট্যাক্স আর সাবসিডিকে যদি একসাথে একটা ব্র্যাকেটের মধ্যে পুট করি আমরা কি এখানে এক্সক্লুড করলাম? করলাম না। সুতরাং এখানে বি অপশন যেটা সেটা পুরোটা এক্সক্লুড হচ্ছে না। সিতে বলছে মার্কেট প্রাইস মাইনাস ইনডিরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। খেয়াল করো, ফ্যাক্টর কস্ট প্লাস ট্যাক্স মাইনাস সাবসিডি ইকুয়াল টু যদি মার্কেট প্রাইস হয় আমরা উল্টে লিখতে পারবো মার্কেট প্রাইস ইকুয়াল টু, সরি না, আমরা উল্টে লিখতে পারবো মার্কেট প্রাইস মাইনাস ট্যাক্স প্লাস সাবসিডি ইকুয়াল টু ফ্যাক্টর কস্ট। আমি ছোট করে লিখলাম,
তাহলে মার্কেট প্রাইস মাইনাস ট্যাক্স প্লাস সাবসিডি ইকুয়াল টু ফ্যাক্টর কস্ট। সিতে বলছে দেখো মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি, এক্স্যাক্টলি আমরা এটাই তো বলতে চেয়েছি, ফ্যাক্টর কস্ট ইকুয়াল টু মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। তার মানে এক্ষেত্রেও অপশন সিতে যেটা রইল সেটা আনসার হয়ে গেল। ওকে, চলো চলে এলাম এবার আমরা, ইয়েস মশিউর এনআইটি লিখলে অ্যাকচুয়ালি তুমি ফাইনাল অপশনসটা পাবে না, এখানে একবারে ট্যাক্স মাইনাস সাবসিডি লেখো, তাহলে দেখো আনসারটার কাছাকাছি পৌঁছাতে পারবে। 5-এর উত্তরটা বি হবে না বাবা সুরজিৎ। ইয়েস, সি যারা করেছো সি ইজ দ্য কারেক্ট আনসার, অতীন সি আনসার হবে। আচ্ছা, পরেরটা এবার আমরা চলে যাই। National income accounting was first developed by, national income accounting was first developed, অর্থাৎ ন্যাশনাল ইনকামকে মেজার করার কথা প্রথম কে বলেছিলেন? সাইমন কুজনেটস বলেছিলেন, জেম কেনস বলেছিলেন, অমর্ত্য সেন বলেছিলেন এবং অ্যাডাম স্মিথ বলেছিলেন। এইটা একটা ডিরেক্ট কোয়েশ্চেন, আমাদের জানতে হবে সাইমন কেনস এটার দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে ন্যাশনাল ইনকাম মেজার করার জন্য দেয়ার শুড বি 3 মেথডস, 3টে মেথডকে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের জন্য ব্যবহার করা হয়। আমরা এটা নিয়ে পরে কথা বলবো, একটাকে আমরা বলি প্রোডাক্ট মেথড, একটাকে আমরা বলি ইনকাম মেথড, আর একটাকে আমরা বলি কনজাম্পশন মেথড। অর্থাৎ মোট কতটা উৎপাদন হচ্ছে তার যোগফল থেকে ন্যাশনাল ইনকাম বার করা, দেশের বিভিন্ন এন্টিটি কত টাকা ইনকাম করছে তার যোগফল থেকে ইনকাম বার করা, আর দেশের বিভিন্ন এন্টিটি কত টাকা ভোগ করছে বা খরচা করছে তার যোগফল থেকে ন্যাশনাল ইনকাম বার করা। এই 3টে পদ্ধতিতে আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে পারবো। অল রাইট, চলে যাই এবার আমরা 7 নম্বর কোয়েশ্চেন। একটু আগে আমরা এটা পড়েছি সুতরাং অসুবিধা হবে না। বলছে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড ইকুয়াল টু, দেখো দুটো ইকুয়েশনস আমাদের এটা এই ইকুয়েশনটাকে সলভ করতে গেলে লাগবে। একটা ইকুয়েশনস আমরা পড়ে ফেলেছি, সেটা হলো ফ্যাক্টর কস্ট প্লাস এনআইটি ইকুয়াল টু মার্কেট প্রাইস। ওকে, আর এরই সাথে ন্যাশনাল ইনকামে আর একটা ইকুয়েশনস আমাদের একটু মনে রাখতে হয়, সেটা হলো জিডিপি প্লাস এনএফআইএ ইকুয়াল টু জিএনপি, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড ইকুয়াল টু জিএনপি। এবার এই দুটোকে যদি আমরা একটুখানি একসাথে লিখি তাহলে জিনিসটা দাঁড়ালো যে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস এনএফআইএ। তুমি খেয়াল করে দেখো এখানে এনআইটি কোয়েশ্চেনে কোথাও দেওয়া নেই। এনআইটি যদি না দেওয়া থাকে তার মানে এটা মার্কেট প্রাইসে কনভার্ট হওয়ার কোনো সম্ভাবনাই রইল না। তাহলে ফ্যাক্টর কস্ট দেওয়া আছে মানে ফ্যাক্টর কস্টটাই এখানে ক্যারিড হবে, আমাদের নিয়ে যেতে হবে। এইবার আমরা সেকেন্ড ইকুয়েশনসে দেখতে পাচ্ছি জিডিপির সাথে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড এটাকে যোগ করলে পাওয়া যায় জিএনপি। সুতরাং এবার জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস এনএফআইএ করলে জিডিপি উইল টার্ন ইনটু জিএনপি। যেহেতু এখানে এনআইটির কোনো অপারেশন নেই, ফ্যাক্টর কস্ট উইল রিমেইন ফ্যাক্টর কস্ট। সুতরাং জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট এইটা অ্যাকচুয়ালি আনসার হয়ে যাবে। তো আমাদের এখান থেকে পরিষ্কার করে ইকুয়েশনস থেকে বেরিয়ে গেল জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। সুতরাং এখানেও আমরা অ্যাভেলেবেল অপশনস থেকে দাগ দিতে পারবো অপশন বি কে, জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। ক্লিয়ার? দেখি 6 নম্বর কোয়েশ্চেন। 7-এর উত্তরটা সুরজিৎ আবার গুলিয়ে গেল। ইয়েস, রত্নেশ্বর ঠিক আনসার করেছো, ভেরি গুড। অতীনও কারেক্ট আনসার করেছে, ওয়ান্ডারফুল। চলো চলে আসি এবার আমাদের 8 নম্বর কোয়েশ্চেন। একদম সহজ প্রশ্ন আছে, বলছে which of the following is a flow concept? flow concept কথাটার মানে হচ্ছে there is a 2 concept, one is called stock concept আর একটাকে আমরা বলছি flow concept। একটাকে আমরা কি বললাম? ফ্লো।
ফ্লো মানে হচ্ছে একটা এমন এক কিছু প্যারামিটার, এমন কিছু ইন্ডিকেটর রয়েছে যেগুলোকে একটা নির্দিষ্ট সময় ধরে মাপা যাবে না, রাদার একটা পুরো কার্যকাল নিতে হবে, যে অমুক সময় থেকে অমুক সময়ের মধ্যে কত টাকা রোজগার হয়েছে, অমুক সময়ের মধ্যে কত টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। সেই কারণের জন্য ফ্লো কনসেপ্ট যখন আমরা ব্যবহার করব, এটা ক্যালকুলেট হবে সবসময় পিরিয়ড অফ টাইমে। আর স্টক কনসেপ্ট মানে হচ্ছে একটা পার্টিকুলার জায়গায়, একটা পয়েন্ট অফ টাইমে আমার কাছে কতটা রয়েছে, মানে আজকের দিনে দাঁড়িয়ে আমার সেভিংস কত। এটা বলছি না যে গেল এক বছরে কত টাকা সেভ করেছি, নো, সেভিংসের কনসেপ্ট এটা নয়। আজকের দিনে দাঁড়িয়ে আমি কত টাকা সেভ করলাম, এইটা হচ্ছে স্টক কনসেপ্ট, আমার কাছে রয়েছে কত। সুতরাং স্টক কনসেপ্টটা এক্ষেত্রে যখন মেজার হবে, মনে রাখবে এটা মেজার হবে পয়েন্ট অফ টাইমে। এটা মেজার হবে কেমন করে? পয়েন্ট অফ টাইমে। তার মানে ফ্লো কনসেপ্ট হয়ে যাচ্ছে পিরিয়ড অফ টাইম, আর স্টক কনসেপ্ট হয়ে যাচ্ছে পয়েন্ট অফ টাইম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে জিজ্ঞাসা করেছে নিচের মধ্যে কোনটা ফ্লো কনসেপ্ট। ক্যাপিটাল, ওয়েলথ, ন্যাশনাল ইনকাম, মানি সাপ্লাই। আমি বলবো ন্যাশনাল ইনকাম ইজ আ ফ্লো কনসেপ্ট। ন্যাশনাল ইনকাম হচ্ছে একটা ফ্লো কনসেপ্ট, যেটা বলবো যে গেল এক বছরের ন্যাশনাল ইনকাম, 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ারের ন্যাশনাল ইনকাম। সুতরাং এটা একটা পিরিয়ড অফ টাইমের বেসিসে ক্যালকুলেশন হচ্ছে বলে এটা ফ্লো কনসেপ্ট হিসেবে ডিফাইন্ড হবে। অন দ্য আদার হ্যান্ড, এই যে ন্যাশনাল ওয়েলথ বা ক্যাপিটাল স্টক, এগুলো সবই স্টক কনসেপ্ট। চলে যাই এবার আমাদের 9 নম্বর কোয়েশ্চেনে। 9 নম্বর কোয়েশ্চেনে কি বলছে, which of the following which method of measuring national income adds up all final goods and services produced in the economy? একটু আগে আমি বলেছি ন্যাশনাল ইনকামের 3টে মেথড আমাদের সাইমন কোজনেস দিয়েছিলেন, তার মধ্যে এখানে প্রশ্নটাতে বলেছে adds up all final goods and services produced। যা কিছু উৎপাদন হচ্ছে তার যোগফল থেকে ন্যাশনাল ইনকাম বার করার মেথডকে আমরা কি বলবো? 9 নম্বর কোয়েশ্চেনেতে এটাই জিজ্ঞাসা করছে। তাহলে যা কিছু উৎপাদন হচ্ছে, যা কিছু উৎপাদন হচ্ছে সেই উৎপাদিত দ্রব্য, মানে আজকে ধরো তুলো থেকে তৈরি হলো জামা কাপড়, ক্লোথ। আজকে ধরো হুইট, সেখান থেকে তৈরি হলো ব্রেড। তার মানে এই যে ক্লোথ বা ব্রেডের মতো জিনিস, এইগুলো যে উৎপাদন হচ্ছে তার ভ্যালুগুলোকে যোগ করে যদি ন্যাশনাল ইনকাম বার করা হয়, তাহলে সেই পদ্ধতিটাকে আমরা কি বলবো? এই পদ্ধতিটাকে আমরা বলবো প্রোডাক্ট মেথড, ফাইনাল ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। ওকে, চলে যাই পরের কোয়েশ্চেনে। ডেপ্রিসিয়েশন রেফার্স টু, ডেপ্রিসিয়েট কথাটার মানে কি সহজ কথাতে বললে এখানে লিখলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ডেপ্রিসিয়েশন মানে কোনো একটা অ্যাসেট, কোনো একটা সম্পত্তিকে যখন আমরা ক্রমাগত ব্যবহার করি তার একটা আভ্যন্তরীণ ক্ষতি হয়, ক্ষয় হয়। এই আভ্যন্তরীণ ক্ষয়ে যাওয়াটাকে, পুরনো হয়ে যাওয়াটাকে, নষ্ট হয়ে যাওয়াটাকে আমরা বলি ডেপ্রিসিয়েশন কস্ট। তো এই ওয়্যারিং অ্যান্ড টিয়ারিং বাবদ যে খরচ, সেটাকে আমরা বলবো ডেপ্রিসিয়েশন। এখানে দেখো অপশনসে বলছে ফল ইন দ্য ভ্যালু অফ অ্যাসেট ডিউ টু ওয়্যার অ্যান্ড টিয়ার। একদমই তাই, ওয়্যার অ্যান্ড টিয়ারের ফলে কোনো একটা অ্যাসেটের ভ্যালু, তুমি আজকে একটা মোবাইল কিনলে 20,000 টাকা দিয়ে, 6 মাস পরে কি মোবাইলটার ভ্যালু আর 20,000 থাকছে? না, 6,000 তুমি 6 মাস ধরে তুমি ওটাকে ব্যবহার করছো বলে ওটার ওয়্যার অ্যান্ড টিয়ার হচ্ছে, যার ফলে তার ভ্যালুটা কি হয়ে যাচ্ছে? ফল করে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল অপশন এ, ফল ইন দ্য ভ্যালু অফ ওয়্যার অ্যান্ড টিয়ার। অলরাইট, চলে যাই এবার আমাদের 11 নম্বর কোয়েশ্চেন। 11 নম্বর কোয়েশ্চেনেতে বলছে ইন ইন্ডিয়া ন্যাশনাল ইনকাম ইজ এস্টিমেটেড বাই, আমাদের দেশে ন্যাশনাল ইনকাম এস্টিমেশন করে কে? আরবিআই, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস অ্যান্ড নীতি আয়োগ। এটার ক্ষেত্রে আমরা সবাই জানি যে 2019 সালেতে সিএসও এবং এনএসএসও দুটো সংস্থা মিলে তৈরি করেছে এনএসও, এবং এই 2019 সাল থেকে আমাদের দেশে ন্যাশনাল ইনকাম মেজার করার কাজ করছে এই এনএসও নামক সংস্থাটা। কেমন? এই এনএসএ নামক সংস্থাটাই ন্যাশনাল ইনকাম মেজারিংয়ের কাজ করে। চলে যাব এবার আমাদের 12 নম্বর কোয়েশ্চেন। 12 নম্বর কোয়েশ্চেনেতে কি বলছে? বলছে পার্সোনাল ইনকাম ইজ অবটেন্ড বাই, পার্সোনাল ইনকাম কিভাবে বার করা যায়? অপশন এ তে বলছে সাবস্ট্রাক্টিং পার্সোনাল ট্যাক্সেস ফ্রম ন্যাশনাল ইনকাম, adding transfer payment to the national income, subtracting transfer payment from national income, adding subsidies to the national income.
সহজ করে যদি বলা হয় তাহলে একটা জিনিস মনে রাখো, ন্যাশনাল ইনকাম, আমি আগেই পড়াতে গিয়ে বলেছিলাম যে ন্যাশনাল ইনকাম কম্প্রাইজেস প্রডিউসড ইনকাম। ওকে, আর যখন আমরা পার্সোনাল ইনকাম ক্যালকুলেট করি, এই পার্সোনাল ইনকামের মধ্যে যেমন করে একটা লোকের প্রডিউসড ইনকাম থাকে, তেমনভাবেই তোমার বাবা যদি তোমাকে পকেট মানি দেয় তাহলে সেই পকেট মানিও থাকে। তার মানে একটা লোকের ট্রান্সফার ইনকাম এবং প্রডিউসড ইনকাম দুটোই পার্সোনাল ইনকামের মধ্যে কম্প্রাইজ থাকবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের বুঝতে হবে যে পার্সোনাল ইনকাম, এটার মধ্যে ট্রান্সফার পেমেন্টও থাকবে, ন্যাশনাল ইনকামের প্রডিউস পার্টটাও থাকবে। সেই কারণটার জন্যই আনসার এখান থেকে নিয়ে নিতে হবে অপশন বি। যদিও আমি বলে রাখি ন্যাশনাল ইনকাম থেকে ডাইরেক্টলি এখানে পার্সোনাল ইনকামেতে আসা অসুবিধাজনক। ন্যাশনাল ইনকামের মধ্যে থেকে আমাদের আরও বেশ কিছু ইনকামকে বাদ দিতে হয়, সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সকে বাদ দিতে হয়, আনডিস্ট্রিবিউটেড কর্পোরেট প্রফিট যেটা রয়েছে, যেটা কারোরই ইনকামের পার্ট হয় না। দেশে উৎপাদন তো হয় কিন্তু একটা কোম্পানি এটাকে তার এমপ্লয়ীদের মধ্যে ডিস্ট্রিবিউট করে না, প্রফিট হিসেবে সেটা কোম্পানির জন্য রেখে দেয়। সুতরাং এই ইনকামটা ন্যাশনাল ইনকামের মধ্যে থাকে কিন্তু কারোর পার্সোনাল ইনকামে ঢোকে না। ন্যাচারালি এই ধরনের কিছু অ্যাডজাস্টমেন্ট করার পরে আমরা পার্সোনাল ইনকামে আসতে পারি। কিন্তু এই জায়গাটাতে আমাদের অ্যাভেলেবেল অপশনসের মধ্যে যেহেতু সেই জটিলতাটা নেই, সহজ করে আমরা ভাববো যে পার্সোনাল ইনকাম কম্প্রাইজেস বোথ প্রডিউসড অ্যান্ড ট্রান্সফার ইনকাম, ন্যাশনাল ইনকাম কম্প্রাইজেস অনলি প্রডিউসড ইনকাম। তার মানে ট্রান্সফার ইনকাম আর প্রডিউসড ইনকামকে যোগ করে পাওয়া যাবে পার্সোনাল ইনকাম। অলরাইট, চলো নেক্সট চলে আসি। which of the following included in GNP but not in GDP? as simple as that। আমরা একটু আগে ইকুয়েশনস করেছিলাম যেখানে আমরা বলেছিলাম GNP equal to GDP plus NFIA, net factor income from abroad। তাহলে তুমি নিজেই একটুখানি বলো যে which of the following is included in GNP? NFIA এটা জিএনপির মধ্যে ঢুকে যাচ্ছে বিকজ ইট ইজ গেটিং প্লাস, কিন্তু এটা কি জিডিপির মধ্যে থাকছে? নট এট অল। তুমি খেয়াল করে দেখো, এখান থেকে জিডিপি বার করো, জিএনপি মাইনাস এনএফআইএ করলে বেরোবে জিডিপি। তাহলে এনএফআইএ will be excluded from GNP while calculating GDP. On the other hand, NFIA will be included with the GDP while calculating GNP. তার মানে জিএনপির মধ্যে এনএফআইএ ইনক্লুড হবে আর জিডিপি থেকে এনএফআইএ এক্সক্লুড হবে। তাহলে এক্ষেত্রে আমরা কোনটা আনসার নেব? এনএফআইএ এর নিয়ারেস্ট অপশনস কি? ইনকাম আর্নড বাই দ্য ফরেন রেসিডেন্ট ইন ইন্ডিয়া, ইনকাম আর্নড বাই ইন্ডিয়ান রেসিডেন্ট অ্যাব্রড, ইনকাম আর্নড বাই দ্য গভর্নমেন্ট, নান অফ দিস। খেয়াল করে দেখো, ইনকাম আর্নড বাই দ্য ফরেন রেসিডেন্ট ইন ইন্ডিয়া পুরোটা নয়, ইনকাম আর্নড বাই দ্য ইন্ডিয়ান রেসিডেন্ট অ্যাব্রড সেটাও নয়, দুটোর কম্বিনেশনসটাকে আমরা কনসিডার করি। নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, এটার মানেটা কি? ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড মাইনাস ফ্যাক্টর ইনকাম টু অ্যাব্রড। তাহলে এই যে ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড মানে হচ্ছে ইনকাম আর্নড বাই দ্য রেসিডেন্ট ফ্রম অ্যাব্রড, আর ইনকাম ফরেন ইনকাম টু অ্যাব্রড মানে যেটা আমরা দিয়ে দিচ্ছি মানে ফরেন রেসিডেন্ট ইন ইন্ডিয়া এটা। তো সেই দুটোকে যোগ বিয়োগ করার পরে পাওয়া যায় নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তো দুটোর কোনোটা ইন্ডিভিজুয়ালি বললে তো আমরা নেবো না, সেই জন্য দুটোর কোনোটাই এখানে আনসার হতে পারলো না, অপশন সি তো নয়ই। ওকে, তাহলে 13 নম্বরের উত্তরটা আমরা কিন্তু এখান থেকে দিল্লি করে নিলাম। চলে যাই 14 নম্বর কোয়েশ্চেন। The sum total of factor income accruing to the resident of a country from productive activities is called? সাম টোটাল অফ ফ্যাক্টর ইনকাম, দেশের মধ্যে সমস্ত কটা ফ্যাক্টর অর্থাৎ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এই সমস্ত কটা ফ্যাক্টর ইনকাম যা ইনকাম করছে, যেটা কিনা দেশের রেসিডেন্টরা করছে প্রোডাক্টিভ অ্যাক্টিভিটির মাধ্যমে, তাকে আমরা কি বলবো? অ্যাজ সিম্পল, দেশের লোকেরা প্রোডাকশনের মাধ্যমে যে ইনকাম করে তাই হলো ন্যাশনাল ইনকাম। সুতরাং এক্ষেত্রে ফ্যাক্টর ইনকাম মানে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন।
তারা যে প্রোডাক্টিভ ইনকাম করছে, আমি বলেইছিলাম ন্যাশনাল ইনকাম সবসময় প্রোডাক্টিভ ইনকাম হতে হয়, তার মানে এই ফ্যাক্টরগুলোর দ্বারা যে প্রোডাক্টিভ ইনকাম হবে দ্যাট ইজ নান আদার দ্যান ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম হবে। ওকে, চলে যাই এবার পরের কোয়েশ্চেনে। ট্রান্সফার পেমেন্ট আর ট্রান্সফার পেমেন্ট কি বলেছে, ট্রান্সফার পেমেন্ট কি জিনিস? ইয়েস, 14 উত্তর দিল্লি, ভেরি গুড, অনেকে আনসার কারেক্ট করেছে, সুন্দর উত্তর হয়েছে। অতীনের উত্তর ঠিক আছে, সুরজিৎ ঠিক বলেছে, শেখ সাইয়াব উত্তর ঠিক বলেছে, অভিষেক, ইয়েস, মশিউর, ঈশানী সবাই আনসার ঠিক বলছে। আচ্ছা, ট্রান্সফার পেমেন্ট আর দেখো তো, পেমেন্ট ফর প্রোডাক্টিভ ওয়ার্ক ইনক্লুডেড ইন ন্যাশনাল ইনকাম, এক্সক্লুডেড ফ্রম ন্যাশনাল ইনকাম, অলওয়েজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। একটুখানি বোঝো ট্রান্সফার পেমেন্ট কথাটার মানে কি। ট্রান্সফার পেমেন্ট কথাটার মানে হচ্ছে এমন একটা পেমেন্ট বা এমন একটা ইনকাম যেটা স্রেফ হাত বদল হয়েছে, কোনো উৎপাদনের বিনিময়ে হয়নি। অর্থাৎ আজকে আমার সাথে তোমার দেখা হলো, আমি তোমাকে বললাম আমার তোমাকে খুব ভালো লেগেছে, আমি তোমাকে 500 টাকা অ্যাজ এ গিফট দিতে চাই। তাহলে এই যে আমি তোমাকে 500 টাকা অ্যাজ এ গিফট দেবো, এটার এগেনস্টে আমি তোমার কাছ থেকে কিছু এক্সপেক্ট করছি না। তাহলে তোমার ওই যে 500 টাকার ইনকামটা হলো, ওটা হয়ে যাচ্ছে তোমার ট্রান্সফার পেমেন্ট। তুমি যখন ভিখারিকে ভিক্ষা দাও, ভিখারি কি তোমাকে কিছু দেয় না? তাহলে ভিখারিকে তুমি যেটা দিলে সেটা ভিখারির হয়ে গেল ট্রান্সফার ইনকাম। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা যখন ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করছি শুধু প্রডিউসড ইনকামকে নিচ্ছি, এরকম বিনা প্রোডাকশনে হস্তান্তরিত আয় ন্যাশনাল ইনকামে ঢোকে না। সুতরাং প্রডিউসড ইনকাম উইল নেভার গোয়িং টু বি কনসিডার্ড আন্ডার ট্রান্সফার পেমেন্ট। তাহলে এখানে যেটা বলেছে পেমেন্ট ফর প্রোডাক্টিভ ওয়ার্ক, এটা হবে না। ইনক্লুডেড ইন ন্যাশনাল ইনকাম, নট এট অল, ন্যাশনাল ইনকামের মধ্যে তো ট্রান্সফার ইনকাম থাকেই না। আবার বলছে ন্যাশনাল ইনকামে এক্সক্লুডেড, অ্যাবসলিউটলি ন্যাশনাল ইনকামে ট্রান্সফার পেমেন্ট ইজ নেভার গোয়িং টু বি কনসিডার্ড। তার কারণ ন্যাশনাল ইনকাম শুধুই প্রডিউসড ইনকামকে নেয়, সেই কারণের জন্য এক্সক্লুডেড ফ্রম ন্যাশনাল ইনকাম, ইয়েস ইট ইজ কারেক্ট। ন্যাশনাল ইনকামে ট্রান্সফার পেমেন্টের কোনো জায়গা নেই, ন্যাশনাল ইনকাম শুধু প্রডিউসড ইনকামের কথা বলে। ওকে, নেক্সট 16 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, রিয়েল ন্যাশনাল ইনকাম ইনক্রিজেস ওয়েন। এই প্রসঙ্গে বলে রাখি, একটু আগে আমরা পড়েছিলাম ন্যাশনাল ইনকাম অ্যাট কনস্ট্যান্ট প্রাইস, যেখানেতে প্রাইসটা আনচেঞ্জ ছিল, সেই জন্যই কনস্ট্যান্ট প্রাইস বলা হয়েছিল। এই প্রাইসটাকে যদি আমরা কনস্ট্যান্ট রাখি, এটার মানে হচ্ছে দামের পরিবর্তনকে আমরা কনসিডার করলাম না। এবার দামকে যেহেতু আমরা এখানে কনসিডার করছি না, দাম যেহেতু আমাদের এখানে আলোচনার মানে পরিবর্তিত হচ্ছে না, সুতরাং ইনফ্লেশন বা ডিফ্লেশন আমাদের এখানে ইনকামকে প্রভাবিত করতে পারে না। যেহেতু এক্ষেত্রে ইনফ্লেশন ডিফ্লেশনের কোনো প্রভাব থাকছে না, আমরা এই কনস্ট্যান্ট প্রাইসে তৈরি ইনকামকে বলে থাকি রিয়েল ইনকাম। ওকে, তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে এখানে বলছে রিয়েল ন্যাশনাল ইনকাম, তার মানে হচ্ছে এই যে ন্যাশনাল ইনকাম অ্যাট কনস্ট্যান্ট প্রাইস। ইনক্রিজ কখন করে, সহজ কথায় আমরা বলেছি কনস্ট্যান্ট প্রাইস, তার মানে সহজ কথাতেই এখানে বোঝাচ্ছে যে নো ইনক্রিজ ইন প্রাইস। তার মানে প্রাইস তো কনস্ট্যান্ট থাকবে, তার মানে প্রাইসটা ইনক্রিজ করতে পারবে না, মানি ইনকাম ইনক্রিজ করতে পারবে না। অ্যান্ড ন্যাশনাল ইনকাম হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য ট্যাক্স রেট, ট্যাক্স রেট ন্যাশনাল ইনকামকে এফেক্ট করতে পারে না। এটা ট্রান্সফার পেমেন্ট হিসেবে কনসিডার করা হয় ট্যাক্সকে, আর আমরা একটু আগেই বললাম ন্যাশনাল ইনকামের মধ্যে ট্রান্সফার পেমেন্টের জায়গা নেই। সুতরাং এই তিনটে যদি বাদই চলে যায়, তার মানে বুঝতে পারছো যে কনস্ট্যান্ট প্রাইসে যদি ন্যাশনাল ইনকাম ইনক্রিজ করে, তার মানেটাই হচ্ছে অনলি আউটপুট বা প্রোডাকশন ইনক্রিজ করছে, আউটপুট ইনক্রিজ করে না। এনআই অ্যাট কনস্ট্যান্ট প্রাইস ইনক্রিজেস মানে আউটপুট ইনক্রিজেস। সেই কারণের জন্য এখানে আমাদের অপশনসে আনসার হয়ে গেল কি না সি। অলরাইট, তাহলে 16 নম্বর কোয়েশ্চেনের উত্তরটা বুঝতে পেরেছো। চলো এবার আমরা চলে যাই 17 নম্বর কোয়েশ্চেন। উইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কম্পোনেন্ট, মাইন্ড ইট, নট আ কম্পোনেন্ট অফ জিডিপি। একদম জিডিপি, ভালো করে পড়ো, জিডিপি জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। প্রোডাক্ট মানেই হচ্ছে এই জিডিপি তো ন্যাশনাল ইনকামের একটা ফর্ম, আমরা জিডিপি থেকে আস্তে আস্তে এনএনপি এট ফ্যাক্টর কস্টে যেতে পারি। তার মানেই হচ্ছে
এই জিডিপিটার মধ্যেও আমরা শুধুমাত্র যেটা প্রডিউস হচ্ছে সেই ইনকামটাকে নিই, কোনো রকম ট্রান্সফার ইনকামকে নিই না। তার মানে প্রোডাকশন ইনকাম জিডিপির পার্ট, প্রডিউসড ইনকাম জিডিপির পার্ট, এখানে নন প্রডিউসড ইনকাম জিডিপির পার্ট হতে পারে না। সেই কারণের জন্য নট কম্পোনেন্ট বললে অবশ্যই করে নন প্রডিউসড ইনকামই উত্তর হবে, অর্থাৎ ট্রান্সফার পেমেন্ট এক্ষেত্রে উত্তর হবে। মাথায় রাখবে জিডিপির মধ্যে ট্রান্সফার পেমেন্ট থাকতে পারবে না, তার কারণ জিডিপি কম্প্রাইজেস অনলি প্রডিউসড ইনকাম, সো ইজ ন্যাশনাল ইনকাম। ওকে, সো ইজ ন্যাশনাল ইনকাম। চলে যাই 18 নম্বর কোয়েশ্চেন। 18 নম্বর কোয়েশ্চেন্সে কি বলছে? 18 নম্বর কোয়েশ্চেন্সে বলছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম আব্রড। নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম আব্রড নিয়ে আমরা যথেষ্ট কথা বললাম। কি বলেছে? ইজ ইনকাম আর্ন বাই দ্য ফরেনার্স ইন ডোমেস্টিক টেরিটরি মাইনাস ইনকাম আর্ন বাই দ্য রেসিডেন্ট অ্যাব্রড। ইনকাম আর্ন বাই দ্য রেসিডেন্ট অ্যাব্রড মাইনাস ইনকাম আর্ন বাই দ্য ফরেনার্স ইন ডোমেস্টিক টেরিটরি, ইনকাম আর্ন বাই দ্য গভর্নমেন্ট অ্যাব্রড। আচ্ছা, প্রথমেই যেটা বলার দরকার সেটা হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম আব্রড, তার মানে এটা একটা নেট ভ্যালু। তাহলে আমাদের অরিজিনাল ফর্মটাতে যাওয়া উচিত। এটা হচ্ছে ফ্যাক্টর ইনকাম ফ্রম আব্রড। আমি আগেও এটা একবার লিখলাম ছোট করে, এখানে কোয়েশ্চেনের স্বার্থে আর একটু বড় করে লিখছি। ফ্যাক্টর ইনকাম ফ্রম আব্রড মাইনাস, খেয়াল করো নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম বলেছে, সেই জন্য ফ্রম থেকেই আমরা বাদ দেবো, বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটাকে আমরা নেট বলবো। তাহলে এদিকে লিখছি ফ্যাক্টর ইনকাম টু আব্রড। তাহলে ফ্যাক্টর ইনকাম ফ্রম আব্রড মাইনাস ফ্যাক্টর ইনকাম টু আব্রড করলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম আব্রড, নেট ভ্যালু, তাই তো? এবার তুমি দেখো ফ্যাক্টর ইনকাম ফ্রম আব্রড মানে হচ্ছে আমাদের দেশের লোক বিদেশে গিয়ে টাকা রোজগার করে আমাদের দেশকে দিচ্ছে। তার মানেই হচ্ছে আমাদের দেশের লোকের ইনকাম যেটা দেশের বাইরে হচ্ছে, তাই না? তার মানেই হলো ইনকাম আর্নড বাই আওয়ার পিপল, বাই রেসিডেন্ট, আমাদের ইন্ডিয়ান রেসিডেন্টরা যে ইনকামটা করলো সেটাই তো আমাদের দেশে আসবে, সেটাই ওরা আমাদের পাঠাবে। আর ফ্যাক্টর ইনকাম টু আব্রড মানে আমাদের দেশে ধরো বাংলাদেশের একটা লোক ব্যবসা করতে এলো, করে সে টাকা ব্যবসাটা করে রোজগার নিয়ে তার পরিবারের কাছে রোজগারটা পাঠিয়ে দিল। তার মানে এক্ষেত্রে বাংলাদেশি লোকটা হচ্ছে একজন ফরেনার। ইনকাম আর্নড বাই ফরেনার্স, ইনকাম আর্নড বাই ফরেনার্স ইন ডোমেস্টিক টেরিটরি, in domestic territory, তাহলে ইনকাম আর্ন বাই দ্য রেসিডেন্ট ইন ফরেন টেরিটরি হচ্ছে ইনকাম ফ্যাক্টর ইনকাম ফ্রম আব্রড, আর ইনকাম আর্ন বাই দ্য ফরেনার্স ইন ডোমেস্টিক টেরিটরি হচ্ছে ফ্যাক্টর ইনকাম টু আব্রড। তাহলে এবার অপশনস থেকে বুঝতে পারছো উত্তরটা কি হবে। ইয়েস, মশিউর ঠিক উত্তর দিয়েছে, সাইয়াব ঠিক উত্তর দিয়েছে, সুরজিৎ ঘরাই একদম ঠিক উত্তর দিয়েছো। 18-ওর উত্তরটা তাহলে আমাদের হয়ে গেল বম্বে। অল রাইট, চলো 18 নম্বর কোয়েশ্চেন করে ফেলেছি। এবার আমরা চলে এসেছি 19 নম্বর কোয়েশ্চেন। 19 নম্বর কোয়েশ্চেনে বলেছে ভ্যালু অ্যাডেড মেথড অ্যাভয়েডস। ভ্যালু অ্যাডেড মেথডের মাধ্যমে আমরা কি করতে চাই? সহজ করে বললে ভ্যালু অ্যাডেড মেথডের আইডিয়াটা হচ্ছে এরকমই যে উইট বানালাম 10 টাকার, সেখান থেকে ফ্লাওয়ার বানালাম 15 টাকার, আর সেখান থেকে ব্রেড বানালাম 20 টাকার। তো এখানেতে 20-র ফাইনাল ভ্যালুটাকে না নিয়ে আমরা বললাম যে উইট কত টাকা প্রডিউস হয়েছে সেই ভ্যালুটা নিই, আর এই উইট যখন ফ্লাওয়ারে কনভার্ট হলো কত টাকা এক্সট্রা যোগ হলো সেই ভ্যালুটা নিই, আর ফ্লাওয়ার যখন ব্রেডে কনভার্ট হলো কত টাকা এক্সট্রা যোগ হলো সেটা নিই। তাহলে এইটা যদি আমরা করতে থাকি তাহলে তুমি খেয়াল করো একটাই প্রোডাক্ট বারে বারে যোগ হওয়ার সম্ভাবনা থাকবে না। মানে ব্রেড মেকার ব্রেডের ভ্যালুটা সরকারকে বললো, আর ফ্লাওয়ার মেকার ফ্লাওয়ারের ভ্যালুটা সরকারকে বললে, দুজনেই যেহেতু আলাদা আলাদা করে রিপোর্ট করছে, এই 20 টাকাটার মধ্যে 15 টাকাটার ভ্যালু ঢুকে থাকছে, যার ফলে দুজনে ইন্ডিভিজুয়ালি গেলে 15 টাকাটা দুবার কাউন্ট হয়ে যাচ্ছে। একবার ফ্লাওয়ার মেকার বলছে, একবার ব্রেড মেকার যখন 20 রিপোর্ট করলো তখনও 15টা রিপোর্ট হলো।
এই প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্যই আমরা বলছি প্রোডাকশনের প্রত্যেকটা স্টেজে যতটা করে ভ্যালু অ্যাড হয়, অ্যাডেড ভ্যালুগুলোকে যোগ করতে করতে যেতে হয়। এটা করলে আমরা যেটাকে অ্যাভয়েড করতে পারলাম, দেখি 19-এর উত্তরটা কি করেছো, ইয়েস ভেরি গুড, 19-এর উত্তরটাতে আমরা যেটাকে অ্যাভয়েড করতে পারলাম দ্যাট ইজ ডাবল কাউন্টিং। অল রাইট, চলে এসেছি এবার আমাদের আজকে লাস্ট কোয়েশ্চেন, 20 নম্বর কোয়েশ্চেন। উইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস দ্য কারেক্ট অর্ডার? কারেক্ট অর্ডার বলতে এখানে বলতে চাইছে কে বড় কে ছোট। সহজ বিষয়টাকে নাও, প্রথমে আমরা পেলাম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সেটা থেকে যদি আমরা এখন ডেপ্রিসিয়েশনকে বাদ দিই, যদি আমরা ডেপ্রিসিয়েশনকে বাদ দিই তাহলে আমরা পাবো এনডিপি। ওকে, এনডিপি পাবো। আবার তুমি খেয়াল করে দেখো এই এনডিপি থেকে, এই এনডিপি এটার সাথে যদি আমি এখন এনএফআইএ যোগ করে দিই তাহলে আমি পেয়ে যাব এনএনপি। কেন? তার কারণ তুমি পড়েছো জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস এনএফআইএ। এবার এটার বোথ সাইড থেকে তুমি ডেপ্রিসিয়েশনকে যদি বাদ দাও তাহলে জিএনপি উইল টার্ন ইনটু এনএনপি, জিডিপি উইল টার্ন ইনটু এনডিপি প্লাস এনএফআইএ। তাহলে কি দাঁড়ালো? এনডিপি প্লাস এনএফআইএ ইকুয়াল টু এনএনপি। তাহলে যেটা দাঁড়াচ্ছে, ভালো করে দেখো, জিডিপি থেকে কিছু একটা বাদ দিলে তৈরি হয় এনডিপি, তার মানে এনডিপিটা ছোট। জিডিপি যদি 10 হয়, 2 বাদ গেলে এনডিপি 8 হবে, তার মানে ন্যাচারালি আমরা বলতে পারছি যে এনডিপি উইল বি লেসার দ্যান জিডিপি। ভেরি গুড। আবার এখানে বলছে এনডিপি প্লাস এনএফআইএ ইকুয়াল টু এনএনপি, তার মানে এনডিপি যদি 8 হয় সঙ্গে 5 যোগ করলাম তাহলে হবে এনএনপি 13। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো যে এনএনপি ইজ গ্রেটার দ্যান এনডিপি। তাহলে এই দুটোকে আমরা এবার একসাথে করব, এনডিপিটা জিডিপির থেকে ছোট আর এনডিপির থেকে বড় হচ্ছে এনএনপি। এই দুটোকে যদি আমরা একসাথে করি, তুমি খেয়াল করে দেখো সব থেকে বড় হচ্ছে জিডিপি, তারপরে হলো, আর তারপরে যেটা আমরা লাস্টে পাচ্ছি সেটা হচ্ছে এনএনপি, তাই না? হ্যাঁ, তাহলে জিডিপি গ্রেটার দ্যান এনডিপি, এটা ঠিক আছে, আর এনএনপি গ্রেটার দ্যান এনডিপি হবে, এই জায়গাটায় কারেকশনস হবে। ইয়েস, অতীন ঠিক বলেছে। তাহলে সেই জায়গাটার রেফারেন্সে আনসারটা নিতে হবে নান অফ দিস। একদম অতীন ঠিক বলেছে। না রায়কিশোরী বাবি যে বলছো সেক্ষেত্রে কিন্তু খেয়াল করে দেখো, বিতে যদি এটা হতো তাহলে উই উড টেক বি, আমরা কোনোটা দেখতে পাচ্ছি না, তার মানে তুমি আনসারটা নান অফ দিস নেবে, অসুবিধার কিচ্ছু নেই। চলো তাহলে এই গেল ওভারঅল গল্প। আজকের 20টা কোয়েশ্চেনের প্র্যাকটিস আমরা করে ফেলেছি, 20টা কোয়েশ্চেন্স হয়ে গেল। পরের দিন আবার একটা নতুন টপিকের ওপরে এরকমভাবেই আমরা 20টা কোয়েশ্চেন্স প্র্যাকটিস করব এবং আমাদের এই এমসিকিউ সেশন চলতে থাকবে। প্রত্যেকে আমাদের সঙ্গে থেকো, প্রত্যেকে ক্লাসগুলো নিয়মিত করো, তাহলে ইকোনমিক্সের প্র্যাকটিসটাও তোমাদের বাড়ি বসে এগোবে। অল দ্য বেস্ট, প্রত্যেকে পড়াশোনা মন দিয়ে করো।